এসআইআর স্যার, আপনি কি থাকছেন স্যার? খসড়া তালিকায় কি আপনার নাম থাকছে? বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোডের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আপনারা জানেন কি যে আপনার নাম ওই তালিকায় আদৌ আছে কিনা? আপনার বিএলওর কাছে কি আপনি জানতে পেরেছেন যে আপনার নাম খসড়া তালিকায় আছে কি নেই? শেষ পর্যন্ত কতজনের নাম বাদ যাচ্ছে ওই বাংলার ভোটার তালিকা থেকে? খসড়া তালিকায় নাম থাকার পরেও কি শেষ পর্যন্ত আপনার নাম বাদ যেতে পারে? আবার খসড়া তালিকায় যদি নাম না থাকে তবে আপনি কি করবেন? খসড়া তালিকায় নাম না থাকলে কি পরে আবার নাম তোলার সুযোগ আছে? বাংলার এসআইআর নিয়ে কতটা কড়া অবস্থান নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন? তবে কি এসআইআর বদলে দেবে বাংলার ভোটের সমীকরণ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত। এসআইআর আবহে আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলার এসআইআর পর্বের প্রথম ধাপের পর মঙ্গলবার দুপুর 12টার আগেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়ে যাবে খসড়া ভোটার তালিকা। কিন্তু তার 24 ঘন্টা আগেই সোমবার দুপুরের পর থেকেই রাজ্যের প্রায় 81,000 বুথের বিএলওদের অ্যাপে ওই খসড়া তালিকা আপলোড করার কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তা প্রায় শেষের পথে। ইতিমধ্যেই অনেকেই তার বিএলওর কাছ থেকে নিজের নামটা ওই খসড়া তালিকায় আছে কিনা তা জেনেও নিয়েছেন। আপনি কি জানতে পেরেছেন যে আপনার নাম আদৌ আছে কিনা? শেষ পর্যন্ত কতজনের নাম বাদ যাচ্ছে বাংলার ভোটার তালিকা থেকে? দেখুন, এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে তাতে যদি 1 কোটিরও বেশি নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ যায় তবে অবাক হবার কিছু থাকবে না। কারণ রাজ্যের বিধানসভা ভিত্তিক যে তথ্য সামনে এসেছে তা কিন্তু চমকে দেওয়ার মতো। কোনো কেন্দ্রে এই বাদ যাওয়া নামের তালিকার সংখ্যাটা প্রায় 70,000-এরও বেশি। এই তালিকায় কলকাতার একাধিক কেন্দ্রের নাম রয়েছে, যার মধ্যে রয়েছে চৌরঙ্গী বিধানসভা। এই কেন্দ্র থেকে 74,553টি এবং জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে 72,900টি নাম বাদ যেতে পারে। আবার কলকাতার মেয়র ফরাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর, এই কেন্দ্র থেকে 63,730টি নাম বাদ যেতে পারে বলে কমিশন সূত্রে খবর। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে পারে 65,171টি নাম। আর বেলেঘাটা কেন্দ্র থেকে বাদ পড়তে পারে 56,487টি ভোট। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, এই ভবানীপুর কেন্দ্র থেকে বাদ যেতে পারে 44,787টি নাম। আবার রাসবিহারী কেন্দ্র থেকে বাদ যেতে পারে 42,519টি নাম। টালিগঞ্জে বাদ পড়তে পারে 53,350টি নাম। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে বাদ পড়তে পারে 53,360টি নাম। বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমে নাম বাদ পড়তে পারে 53,000 এবং 52,247টি নাম। অর্থাৎ কলকাতা এবং তার সংলগ্ন এলাকা থেকেই প্রায় মোট 6.5 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। এবার একটা বিষয় খেয়াল করে দেখুন, 2024 লোকসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভার 45টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। আবার 2022 সালে কলকাতা পুরসভার 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। 2024 লোকসভা ভোটের নিরিখে এই 98টি ওয়ার্ডে তাদের লিড কমে গেছে। এক্ষেত্রে তৃণমূলের একাধিক হেভিওয়েট কাউন্সিলরদের ওয়ার্ডেও পিছিয়ে পড়েছিল কিন্তু তৃণমূল, যার মধ্যে রয়েছেন 85 নম্বর ওয়ার্ডের দেবাশিস কুমার, 8 নম্বর ওয়ার্ডের মন্ত্রী শশী পাজার মেয়ে পূজা পাঁজা, 31 নম্বর ওয়ার্ডের পরেশ পাল, 48 নম্বর ওয়ার্ডের বিশ্বরূপ দে সহ আরও অনেকে। শেষ পর্যন্ত যদি এই 6.5 লক্ষের ওপর ভোট এই কলকাতা এলাকা থেকেই বাদ যায় তবে আগামী 26-এর নির্বাচনে কি বদলে যেতে পারে ভোট চিত্রটাই? এই হিসেব নিকেশই এখন করতে ব্যস্ত ওই রাজনৈতিক দলগুলো। যদিও এ প্রসঙ্গে বলে রাখি, কলকাতা বন্দর এলাকা থেকে প্রায় 64,000 নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকলেও নিজের জয় সম্পর্কে কিন্তু আত্মবিশ্বাসী ফেরাদ হাকিম। তিনি সাফ জানিয়েছেন বিজেপির এমন কেউ জন্মায়নি যে তাকে হারাতে পারে।
ফাইনাল লিস্ট আর বেরোক, আমি দেখিনি, দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। তবে ফিরহাদ হাকিমকে হারানোর বিষয়ে এক অন্য যুক্তি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবার জানিয়েছেন সংখ্যালঘুদের মধ্যেই কেউ একজন তাকে হারাবেন। ওকে মুসলিমরাই হারাবে, চিন্তা করবেন না, মুসলিমরাই হারাবে। বুঝুন, তবে শুধু এই কলকাতা এলাকা নয়, কলকাতার পার্শ্ববর্তী এলাকা যেমন ওই রাজারহাট নিউ টাউন বিধানসভায় আবার ৩৯,৫০০ জনের নাম বাদ পড়তে পারে। রাজারহাট গোপালপুর কেন্দ্রে বাদ পড়তে পারে ৪৭,৬০৪ জন ভোটারের নাম। আবার খোদ বিধাননগর বিধানসভায় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ৪৪,৯০৬ জন ভোটারের নাম। অন্যদিকে যদি রাজ্যের সীমান্তবর্তী দুই জেলা মানে ওই উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে এই দুই জেলা মিলিয়ে প্রায় ১৬ লক্ষ নাম বাদ যেতে পারে। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে যে ৩২টি বিধানসভা রয়েছে সেখান থেকে মোট প্রায় ৭,৯২,০০০ নাম বাদ যেতে পারে। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বাদ যেতে পারে ৮,১৬,০০০-এরও বেশি নাম। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, এই বাদ যাওয়ার তালিকায় কিন্তু রয়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গেও কিন্তু বিপুল পরিমাণ নাম বাদ যেতে চলেছে। শুধু শিলিগুড়িতেই বাদ যেতে পারে ৩১,১৮১ জনের নাম। আবার ডাবগ্রাম ফুলবাড়ি এই বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে পারে ৩৮,৩৯৫ জনের নাম। মালদার ইংরেজ বাজারে বাদ পড়তে পারে ২৩,৯৫৬টি ভোটারের নাম। আর রতুয়ায় বাদ পড়তে পারে ২০,৭৩৬ জনের নাম। দক্ষিণবঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি যদি রাজ্যের শাসক দলের কাছে চিন্তার কারণ হতে পারে, যদি এমনটা মনে করা হয়, তবে কিন্তু আবার ওই উত্তরবঙ্গে এই বিপুল পরিমাণ নাম বাদ যাওয়া কিছুটা কি তবে ওই বিজেপির কাছে চিন্তার কারণ হতে পারে? এই প্রশ্নটাও কিন্তু পাশাপাশি থাকছে। আবার শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই নাম বাদ যাচ্ছে এমনটা কিন্তু নয়। রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ ওই শুভেন্দু অধিকারীর কেন্দ্র মানে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম থেকেও বাদ যেতে পারে ১০,৫৯৯টি নাম। সুতরাং এই নাম বাদ যাওয়ার বিষয়টি রাজ্যের শাসক এবং বিরোধী উভয়ের জন্যই চিন্তার হতে পারে। সব মিলিয়ে যা দেখা যাচ্ছে যে এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে তাতে বোঝা যাচ্ছে যে রাজ্যে মোট ৫৮,২০,৮৯৮ জনের নাম বাদ যেতে চলেছে। মোট 5টি ক্যাটাগরিতে এই নাম বাদ যাওয়ার বিষয়টি দেখা হচ্ছে, যার মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্যর তালিকায় থাকা ভোটার। সেক্ষেত্রে মোট ওই ৫৮,২০,৮৯৮ জনের মধ্যে মৃত ভোটারের সংখ্যা হলো ২৪,১৬,৮৫২ জন, আর স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯,৮৮,০৭৬ জন। নিখোঁজ ভোটার ১২,২০,০৩৮ জন। ডুপ্লিকেট ভোটার ১,৩৮,৩২৮ জন। আবার ওই অন্যান্যর তালিকায় রয়েছে ৫৭,৬০৪ জন। জানা যাচ্ছে এগুলি বাদে ৭,৮,১৬,৬৩১টি নাম ওই খসড়া তালিকায় ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ২৭শে অক্টোবর রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭,৬৬,৩৭,৫২৯ জন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় ৩২ লক্ষ ভোটার আনম্যাপিং অবস্থায় এখনও রয়েছে। এই ৩২ লক্ষ ভোটারকেই কিন্তু ওই হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। এছাড়াও আপনাদের আগেই একটি এপিসোডে জানিয়েছিলাম যে নির্বাচন কমিশন সব কিছু খতিয়ে দেখে গোটা রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলত পেয়েছে। সেক্ষেত্রে ১৫ বছরের কম বয়সে বাবা হয়েছেন এমন সংখ্যা প্রায় ১২ লক্ষ। আবার প্রায় ১৩.৫ লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক।
এই সমস্ত ভোটারদের তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি যাবে বিএলওরা। তারপরেও যদি সন্দেহ থাকে তবে শুনানিতে ডাকবে কমিশন। এক্ষেত্রে মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পর বুধবার থেকেই কিন্তু ওই শুনানি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে খসড়া তালিকায় আপনার নাম যদি থাকে তারপরেও কি আপনার নাম বাদ যেতে পারে? আবার যদি আপনি দেখেন যে আপনার নাম ওই খসড়া তালিকায় নেই, তবে কি করবেন? আপনাদের আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি যে খসড়া তালিকায় আপনার নাম না থাকলে সব শেষ হয়ে গেল এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আবার খসড়া তালিকায় নাম থাকার পরেও কিন্তু চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম বাদ হতে পারে। কি ঘাবড়ে যাচ্ছেন? এক এক করে বলছি। প্রথমে আসছি, মঙ্গলবার খসড়া তালিকায় আপনার নাম থাকলেও কি পরে আপনার নাম বাদ পড়তে পারে? এই প্রশ্নের উত্তরে যদি আসি তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, বাদ পড়তে পারে। কারণ আপনাদের জানিয়ে রাখি, কমিশনের কাছে কিন্তু এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই বিপুল সংখ্যক প্রয়োজনীয় ভোটার। কারণ দেখা যাচ্ছে একজন ব্যক্তির 6 জন প্রয়োজনী রয়েছে। কেউ বলতে পারেন হতেই পারে, কিন্তু সেই সংখ্যাটা যদি 20 লক্ষের ওপরে হয়, এবার অবাক হচ্ছেন তো? নির্বাচন কমিশনও অবাক, কারণ 24,21,133 জনের ক্ষেত্রে প্রয়োজনী বা ছেলেমেয়ের সংখ্যা 6। আবার ঠাকুরদার থেকে নাতি বা নাতনির বয়সের পার্থক্য 40-এরও কম, এমন সংখ্যা আবার 3,29,152। এই সংখ্যাগুলোই কিন্তু ভাবাচ্ছে ওই নির্বাচন কমিশনকে। আর এক্ষেত্রে আপনার নাম ওই খসড়া তালিকায় থাকলেও আপনাকে ডাকা হতে পারে হিয়ারিংয়ে। শুনানির সময় আপনি যে তথ্য দিয়েছেন তার প্রেক্ষিতে সঠিক প্রমাণ আপনাকে দেখাতে হবে। এই প্রসঙ্গে একটি জলজ্যান্ত উদাহরণ আপনাদেরকে জানাই। আমি জানি যে আপনারা ছোটবেলায় অনেকেই ওই বাবা পুত্রের বয়সের অঙ্কটা করেছেন। বিশ্বাস করুন, সেই অঙ্ক যত না কঠিন ছিল তার থেকে অনেক বেশি কঠিন অঙ্কের মুখোমুখি এখন নির্বাচন কমিশন। তার কারণ কি জানেন? তার কারণ এখানে বাবা আছে আর আছে তার 2 ছেলে। জানেন কি তাদের বয়স কত? মঙ্গলকোটের শীতল গ্রামের বাসিন্দা সরোজ মাঝি, তার বয়স 63 বছর। বেশ। আর তার বড় ছেলে লক্ষ্মী মাঝি, তার বয়স 59 বছর। আর তার আরেক ছেলে সাগর মাঝি, তার বয়স 58 বছর। মানে ওই বাবা আর ছেলের বয়সের ফারাক মাত্র 5 বছর। মানে ওই সাগর মাঝি তার 5 বছর বয়সে বাবা হয়েছেন। এনুমারেশন ফর্মে এমন তথ্যই সামনে আসায় কমিশনের চক্ষু একেবারে চড়ক গাছে উঠেছে। বড় ছেলে লক্ষ্মী মাঝির স্ত্রী রাজশ্রী মাঝি, তার কথায় বেরিয়ে এলো আসল তথ্য। আসলে ওই বাংলাদেশ থেকে এসে এখানে এই সরোজ মাঝিকে নকল বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরির কারণেই এই বয়সের পরিস্থিতি। আসল ভাই বাংলাদেশের রাজশাহী রেখেছি 2006। সত্যি কথা বলো কি? হ্যাঁ বলুন। সত্যি কথা মানে আমরা ওইখানে ছোট একটা ঘর করেছিলাম, দিয়ে বেচারি ও আসতো আমাদের বাড়ি, নতুন এসেছি না, ও আসতো। আমি ছেলে হয়ে বাবা হয়ে থাকবো, আর আমাদের কথাটা বললো মানে বাবা পাতালেন? বাবা পাতাবো। তাহলে ও যে নিজের লোক তাও নাই, দেখুন ওর সাথে পরিচয় হয়েছে বলি এটা হয়েছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে এই অঙ্ক মেলানো কতটা কঠিন। অঙ্ক বড়ই জটিল, আর এমন জটিল অঙ্ক বাংলায় আরও কত আছে এখন সেটাই দেখা। আর যদি এই অঙ্কগুলো মেলাতে পারেন, মানে যদি আপনি সঠিক তথ্য প্রমাণ দেখাতে পারেন, তবে কোনো অসুবিধে নেই, আপনার নাম ভোটার তালিকায় থাকবে। কিন্তু যদি আপনার দেওয়া তথ্যে কমিশনের সন্দেহ হয় বা কমিশন বিশ্বাস না করে বা আশ্বস্ত না হয়, তবে কিন্তু আপনার নাম বাদ যেতে পারে। এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যাদের নাম বাদ যাবে তাদের একটা তালিকা কিন্তু ওই নির্বাচন কমিশন প্রকাশ করবে। সেক্ষেত্রে কেন আপনার নাম বাদ দেওয়া হলো তাও কিন্তু জানানো হবে। খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে
তাহলে চিন্তিত হবেন না। আপনি সেক্ষেত্রে অবশ্যই ভোটার তালিকায় নাম তোলার জন্য ওই ফর্ম 6 ফিল আপ করে তার সঙ্গে আপনার যাবতীয় তথ্য জমা দিতে পারেন। সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনার নাম আবার ওই ভোটার তালিকায় উঠে যাবে। নতুন নাম ভোটার তালিকায় তোলার জন্য ওই ফর্ম 6 ফিল আপ করতে হবে। একদিকে রাজনৈতিক দলগুলো যেমন বলছে একজনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, তেমন ঠিক প্রথম দিন থেকে নির্বাচন কমিশনও বলে যাচ্ছে যে একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। ফলে আপনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন, ওই 11টি নথির মধ্যে একটি নথি যদি আপনার কাছে থেকে থাকে, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। মঙ্গলবার অর্থাৎ 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর থেকে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত আপনি আপনার যে কোনো অভিযোগ বা দাবি নির্বাচন কমিশনকে জানাতে পারবেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে তা শুধরে নেবার জন্য আবেদন করতে পারবেন। আবার আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং এবং ভেরিফিকেশনের কাজ। এই সময় নতুন নাম ভোটার তালিকায় তোলার জন্যও আবেদন করতে পারবেন। সুতরাং খসড়া তালিকায় নাম নেই মানেই সব শেষ হয়ে গেল এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে প্রাথমিক অবস্থায় প্রায় যে ওই 59 লক্ষের মতো নাম বাদ যাচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে। কারণ ওই যে প্রয়োজনীয় ম্যাপিংয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে তা যদি ঠিকভাবে না মেলে তবে কিন্তু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় 1 কোটি পেরিয়ে যেতে পারে। আর এমনটা হলে ওই 7.66 কোটি ভোটারের সংখ্যাটা এক ধাক্কায় যে অনেকটাই নেমে যাবে তার আমার বলার অপেক্ষা রাখেন। আর ঠিক এই বিষয়ে চিন্তার কারণ যেমন শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও রয়েছে, আবার ঠিক তেমন ওই বিরোধী বিজেপির ক্ষেত্রেও কিন্তু থাকছে। আর এই বিষয়ে একটি সঠিক ধারণা আগামী 14ই ফেব্রুয়ারি ওই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই করা যাবে। তার আগে আসুন আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই যে এই খসড়া তালিকা আপনারা কোথায় কিভাবে দেখতে পারবেন। আপনি আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা তা জানতে পারবেন অফলাইন এবং অনলাইন দুভাবে। অফলাইনে জানার জন্য আপনি স্থানীয় পঞ্চায়েত অফিস, স্থানীয় পুরসভা, মহকুমা শাসকের দপ্তর, জেলা শাসকের দপ্তরে যেতে পারেন। আবার অনলাইনে ডিইও ওয়েবসাইট, সিইও ওয়েবসাইট এবং ইসিআই নেট ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার নাম ওই খসড়া তালিকায় আছে কিনা তা জানতে পারবেন। বাংলায় এসআইআর নিয়ে যে আশঙ্কা, আতঙ্ক, উদ্বেগ এবং সেই সঙ্গে রাজনীতির সূত্রপাত হয়েছিল, বলা যায় মঙ্গলবার তার প্রথম ধাপ পূরণ হতে চলেছে। এখন দেখার যে এই খসড়া তালিকা প্রকাশের পর বাংলার রাজনীতি ঠিক কোন খাতে বইতে থাকে। কারণ বাদ যাওয়া নাম থেকেই বোঝা যাবে কিন্তু কোন বিধানসভা কেন্দ্রের চিত্রটা কোন দিকে পরিবর্তিত হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা। খসড়া তালিকা থেকে বাদ যাওয়া নাম এবং সংখ্যায় আগামী 26-এর চিত্র তৈরি করে কিনা এখন কিন্তু সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।